দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম দুটো সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি বা এক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু নিয়ে, যাদের একটাকে আমরা বলে থাকি সুইসাইডাল ব্যাগ অফ সেল বা কোষের আত্মঘাতী থলি, আর আরেকটাকে আমরা বলে থাকি সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর। তো এই দুটো কোষীয় অঙ্গাণুর স্ট্রাকচার আর ফাংশন তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আজকের দেওয়া ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ওই দুটো ভিডিওর লিঙ্ক, তো তোমরা অবশ্যই দেখে নিও। আজকে তোমাদের সাথে আলোচনা করব এমনই একটা সেল অর্গানেলি নিয়ে যেটা নাকি মেমব্রেনলেস বা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, তো যাদেরকে আমরা বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বা কোষের প্রোটিন তৈরির কারখানা। সো হাই এভরিওয়ান, আমি এডি, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলজিক্যাল। এই চ্যানেলে আমরা WBSE, CBSE এবং ICSE বোর্ডের বায়োলজির প্রত্যেকটা টপিককে ইন ডিটেলসে বুঝিয়ে থাকি এবং কিভাবে সহজে এই টপিকগুলোকে মনে রাখা যায় তারই চেষ্টা করে থাকি আমি আমার ভিডিওতে। তো আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইবোসোম। তো এই সেল অর্গানেলিটা নিয়েই কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা দেখে নিই এই রাইবোসোম কে আবিষ্কার করেছিলেন। তাহলে দেখো, জর্জ ই প্যালাডে 1955-এ এই রাইবোসোম আবিষ্কার করেছিলেন। তো দেখতে কেমন হয়ে থাকে? দেখো, রাইবোসোম দেখতে স্ফেরিক্যাল বা গোলাকৃতি, ঠিক আছে, এটা স্ফেরিক্যাল বা গোলাকার হয়ে থাকে এবং একটা যে কোনো সার্কেল আমরা সেটা মাপি কিভাবে, তার ডায়ামিটার নিই বা ব্যাসটাকে নিই। তাহলে দেখো এই ছোট ছোট স্ফেরিক্যাল যে স্ট্রাকচারগুলো রয়েছে তার ডায়ামিটার হচ্ছে 20 ন্যানোমিটার, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো কতটা ছোট। আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলে তবেই কিন্তু রাইবোসোমকে ভালোভাবে দেখতে পাবো, আদারওয়াইজ দেখতে পাবো না, ঠিক আছে। তাহলে দেখো কোথায় পাওয়া যায় এদের। আমরা কিন্তু প্রোক্যারিওটিক সেল যেমন ধরো ব্যাকটেরিয়া, বা ধরো ইউক্যারিওটিক সেল যেমন হচ্ছে তোমার অ্যানিমেল সেল মানে প্রাণী কোষ, তারপর প্ল্যান্ট সেল উদ্ভিদ কোষ, এদের সবার মধ্যেই কিন্তু আমরা রাইবোসোম দেখতে পাই। তাহলে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলে তো দেখতে পাই, ঠিক আছে, কিন্তু কোথায় থাকে সেলের মধ্যে, কোন জায়গাতে আমরা রাইবোসোম পাবো? দেখো, রাইবোসোম দুটো স্টেটে থাকতে পারে, ভালো করে বুঝবে এই জায়গাটা। রাইবোসোম দুটো অবস্থাতে থাকতে পারে, একটা ফ্রি স্টেটে থাকতে পারে। ফ্রি স্টেটে থাকে কোথায়? সাইটোপ্লাজমে। দেখো এই যে সেলটা রয়েছে দেখতে পাচ্ছ, এই সেলটার মধ্যে দেখতে পাচ্ছ মাঝখানে রয়েছে নিউক্লিয়াস আর এই চারপাশে রয়েছে সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমে রেড ডট যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলোকে আমি এখানে রাইবোসোম বুঝিয়েছি। তাহলে রাইবোসোমগুলো কিন্তু সাইটোপ্লাজমে কিন্তু ফ্রি স্টেটে থাকে বা মুক্ত অবস্থায় থাকে, ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে এই অবস্থায় আমরা কিন্তু সাইটোপ্লাজমে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রেও দেখতে পাই। তার মানে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রেও সাইটোপ্লাজমে এরকম স্ক্যাটার্ড ওয়েতে ফ্রিলি থাকে, আবার ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রেও কিন্তু সাইটোপ্লাজমে ফ্রি স্টেটে থাকতে পারে। কিন্তু প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের রাইবোসোমের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, সেটা নিয়ে পরে আলোচনা করব। আর দেখো আরেকটা হচ্ছে, এরা অনেক সময় রাইবোসোম আবার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এর আগে পড়িয়েছি। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি বা এক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, যেটা দেখো নিউক্লিয়াসের সাথে কিন্তু প্রায় যুক্ত থাকে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু ধরনের হয় জানো, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটাকে আমরা শর্টে RERO বলে থাকি, তো এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সাথে কিন্তু এই রাইবোসোম যুক্ত থাকে, ঠিক আছে। তো এই কারণেই কিন্তু আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলছি। তো আমরা ইউক্যারিওটিক, শুধুমাত্র ইউক্যারিওটিক সেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা সাইটোপ্লাজমেও যেমন রাইবোসোম দেখছি, আবার এর সাথেও যুক্ত অবস্থায় রাইবোসোম থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবারে নেক্সট চলে আসবো অরিজিন। আরেকটা জিনিস আমি একটু মেনশন করি তোমাদের। দেখো, রাইবোসোম শুধুমাত্র এইভাবে সাইটোপ্লাজম বা এর সাথে যুক্ত থাকে সেটা শুধু নয়, আমাদের দুটো সেল অর্গানেলি রয়েছে, মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ঠিক আছে। এদের ম্যাট্রিক্স বা ধাত্রর মধ্যেও কিন্তু আমরা রাইবোসোম পেয়ে থাকি, ঠিক আছে। এবারে আমরা চলে আসব অরিজিন। দেখো কিভাবে উৎপত্তি হয় রাইবোসোমে। তো নিউক্লিয়াসের স্ট্রাকচারটা তোমরা পড়েছো,
ইউক্যারিওটিক সেলের যে নিউক্লিয়াস থাকে তার 4টে পার্ট থাকে। চারপাশে থাকে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, ভেতরে থাকে হচ্ছে যে লিকুইড পার্টটা, সেটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমে দুটো জিনিস থাকে, এই ছবিতে দেখতে পাচ্ছ একটা গোল একটা বলের মতো স্ট্রাকচার রয়েছে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর বাকি যে জালের মতো অংশটা রয়েছে রেটিকিউলার স্ট্রাকচারটা, সেটাকে বলছি নিউক্লিয়ার রেটিকিউলাম বা নিউক্লিয় জালিকা। তো এই যে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত বলের মতো অংশ যেটাকে আমরা নিউক্লিওলাস বলছি, এই নিউক্লিওলাস থেকেই কিন্তু রাইবোজোম তৈরি হয়, এটা জেনে রাখো। তাহলে রাইবোজোম কিন্তু নিউক্লিওলাস বলে যে স্ট্রাকচারটা রয়েছে সেখান থেকে তৈরি হয়। এবং এই রাইবোজোম কি কাজ করে? এই রাইবোজোম জেনারেলি প্রোটিন সিনথেসিস করে বা প্রোটিন সংশ্লেষ করে, সেই জন্যই রাইবোজোমকে আমরা বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। ঠিক আছে, শর্ট কোশ্চেন আসতে পারে যে কোন সেল অর্গানেলিকে আমরা প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলে থাকি। ঠিক আছে, তাহলে এতগুলো পয়েন্টের সম্বন্ধে আমরা জানলাম রাইবোজোমের সম্বন্ধে। এবারে তোমাকে যদি প্রশ্ন করে যে রাইবোজোমের ডেফিনিশন বলো বা সংজ্ঞা বলো, তাহলে কি বলবে? তাহলে কতগুলো পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে দেখো, স্মল রাউন্ড মেমব্রেনলেস রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকেল। মানে এটা কি? দেখো, স্মল মানে আকারে খুব ছোট হয়ে থাকে, মানে মাইক্রোস্কোপিক বলাটা বেশি ভালো হবে। রাউন্ড মানে গোলাকার, মেমব্রেনলেস মানে পর্দাবিহীন, এটা একটা কোষীয় অঙ্গাণু, যেটা নাকি তৈরি হচ্ছে কি দিয়ে? রাইবোনিউক্লিওপ্রোটিন। এটা একটা রাইবোনিউক্লিওপ্রোটিন, মানে এটার মধ্যে আরএনএ রয়েছে আবার প্রোটিনও রয়েছে, সেই জন্য আমরা এটাকে বলছি রাইবোনিউক্লিওপ্রোটিন। সেকেন্ড পয়েন্ট কি দেখো, ইট রিমেন্স স্ক্যাটার্ড ইন দ্য সাইটোপ্লাজম অর বাউন্ড টু দ্য মেমব্রেন অফ ইয়ার। তার মানে কি? এটা সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে মুক্ত অবস্থায় ছড়িয়ে থাকতে পারে, বা ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যে মেমব্রেন রয়েছে তার সাথে যুক্ত থাকতে পারে। ঠিক আছে, আর কি? ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রোটিন সিনথেসিস, মানে প্রোটিন সংশ্লেষ করতে পারে। তাহলে দেখো, তাহলে রাইবোজোম কাকে বলছে? রাইবোজোম আর স্মল রাউন্ড মেমব্রেনলেস রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকেলস that remain scattered in the cytoplasm or bound to the membrane of ear and associated with the protein synthesis। মানে রাইবোজোম হচ্ছে এমন একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু যেটা আকারে ছোট গোলাকার, এবং এটা হচ্ছে একটা রাইবোনিউক্লিওপ্রোটিন দানা, যেটা নাকি সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় মুক্তভাবে ছড়িয়ে থাকতে পারে বা এন্ডোপ্লাজমিক জালিকার পর্দার সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে, এবং যেটা নাকি প্রোটিন সংশ্লেষ করে, তাদেরকে আমরা রাইবোজোম বলে থাকি। তাহলে এটা সবার মনে থাকবে। এবারে আমরা চলে আসব এদের স্ট্রাকচার। দেখো, যেহেতু মাইক্রোস্কোপিক অবজেক্ট খালি চোখে আমরা দেখতে পাই না, মাইক্রোস্কোপের সাহায্যেই দেখতে পাই, সেই জন্য এদের যে স্ট্রাকচারটা এটাকে আমরা বলছি আলট্রা স্ট্রাকচার। তাহলে কেমন দেখতে হয়ে থাকে একটা রাইবোজোম? একটু আগেই আমি বললাম কি, এদের কিন্তু মেমব্রেন থাকে না, তার মানে ইট ইজ উইদাউট মেমব্রেন, বা বলতে পারো ইট ইজ আ মেমব্রেনলেস সেল অর্গানেলি। ঠিক আছে, তো রাইবোজোমকে যদি আমরা ভাঙি, তাহলে রাইবোজোমের মধ্যে দু ধরনের উপাদান বা কম্পোনেন্ট পাবো। একটাকে আমরা বলছি আর প্রোটিন বা রাইবোজোমাল প্রোটিন, আর আরেকটাকে আমরা বলছি রাইবোজোমাল আরএনএ। তার মানে কি কি দিয়ে তৈরি? দেখো, এটা আসলে আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, সেই জন্যই কিন্তু আমরা এটাকে বলে থাকি রাইবোনিউক্লিওপ্রোটিন। ঠিক আছে, আরএনএ এর ফুল ফর্ম তোমরা জানো, রাইবোনিউক্লিক অ্যাসিড, আর এখানে প্রোটিন রয়েছে, তাই সেই জন্য বলা হচ্ছে রাইবোনিউক্লিওপ্রোটিন। ঠিক আছে, তাহলে কোনটা কত পরিমাণে থাকে? দেখো, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, যেমন ধরো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে এই যে আরএনএ সেটা থাকে হচ্ছে 60%, যতটা রাইবোজোম তার 60% হয়ে থাকে হচ্ছে আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, আর 40% থাকে হচ্ছে আর প্রোটিন বা রাইবোজোমাল প্রোটিন। ঠিক আছে, কিন্তু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই যে প্রোটিন আর আরএনএর পরিমাণটা অনুপাতটা 1:1 হয়ে থাকে, মানে 50% থাকে প্রোটিন আর 50% থাকে হচ্ছে তোমার আরএনএ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার কি কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি আর আরএনএ দিয়ে তৈরি। এবারে দেখো, একটা যদি রাইবোজোমকে আমরা দেখি, তাহলে রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে। দেখো, এইখানে আমি ছবিটা এঁকেছি, দেখো এখানে একটা সেল রয়েছে, সেলের যে রাইবোজোমগুলো রয়েছে সেটাকে আমি বড় করে এখানে এঁকেছি, এটা একটা ইউক্যারিওটিক সেল আমি দেখিয়েছি।
তো দেখো ভালো করে ছবিটার দিকে তাকাও, একটা সাব ইউনিট যেটা নাকি সাইজে বড় হয়ে থাকে আর একটা সাব ইউনিট যেটা নাকি সাইজে ছোট। তাহলে এই যে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা জেনারেলি যে রাইবোজোমটা দেখে থাকি সেটা হয়ে থাকে 80s, একটু পরে আসছি। তাহলে একটা সাব ইউনিট বড় হয়ে থাকে আর একটা সাব ইউনিট ছোট হয়ে থাকে, ঠিক আছে? তো যেটা বড় থাকে সেটাকে আমরা লার্জার সাব ইউনিট বলছি, যেটা ছোট থাকে সেটাকে স্মলার সাব ইউনিট বলে থাকি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। এবারে আমরা চলে আসবো যে এই প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক যে রাইবোজোম, কত ধরনের রাইবোজোম হয়ে থাকে সেটা সম্বন্ধে জানবো এবারে। দেখো আমরা যদি রাইবোজোমকে ভাগ করি তাহলে রাইবোজোমকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা রাইবোজোমকে আমরা বলছি 80S রাইবোজোম। এই এস ব্যাপারটা কি? এস বলতে আমরা বুঝিয়ে থাকি হচ্ছে ভেদবার্গ ইউনিট। দেখো এস কথাটা এসছে এই ভেদবার্গ থেকে। দেখো ভেদবার্গের ইনিশিয়াল যে লেটারটা সেটা হচ্ছে এস, ঠিক আছে? এসটা কিন্তু সাইলেন্ট থাকে, সেই জন্য এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ভেদবার্গ। তাহলে ভেদবার্গ ইউনিট মানেটা কি? ইট ইজ আ ইউনিট অফ ডেন্সিটি, ঠিক আছে? যে রাইবোজোমটা আছে তার ডেন্সিটিটা মাপা হয়ে থাকে এই ইউনিট দিয়ে। তাহলে রাইবোজোমকে 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে আমরা বলছি 80S রাইবোজোম, একটাকে বলছি 70S রাইবোজোম, আরেকটাকে বলা হচ্ছে 55S রাইবোজোম। তাহলে দেখো আমি একটু আগেই বললাম যে প্রত্যেকটা রাইবোজোমের ক্ষেত্রে কিন্তু একটা লার্জার সাব ইউনিট থাকে, একটা স্মলার সাব ইউনিট থাকে। আগে জেনে নিই যে 80S রাইবোজোম কোথায় থাকে। 80S রাইবোজোমটা আমরা কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে পাবো। যারা ইউক্যারিওটিক কোষ তাদের মধ্যে যে রাইবোজোম থাকছে সেটা সাইটোপ্লাজম বলো বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সাথে যুক্ত অবস্থায় বলো, দুটোতেই যে রাইবোজোম থাকে সেটা হচ্ছে 80S রাইবোজোম। তাহলে এর একটা লার্জার সাব ইউনিট রয়েছে, একটা স্মলার সাব ইউনিট রয়েছে। দেখো এদের ক্ষেত্রে লার্জার সাব ইউনিটটা হচ্ছে 60S আর স্মলার সাব ইউনিটটা হচ্ছে 40S, ঠিক আছে? একদম ভুল বলিনি। দেখো 60 আর 40 যোগ করলে 100 হয়, এটা তুমিও জানো আমিও জানি। কিন্তু যখন দুটো সাব ইউনিট কাছাকাছি আসে তখন কি হচ্ছে, তার টোটাল যে ডেন্সিটি সেটা কিন্তু কমে যায়। সেই জন্য 60S আর 40S থেকে কিন্তু 80S আমরা টোটাল যে রাইবোজোম সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কি নেক্সট দেখো 70S। 70S এরটা আমরা পেয়ে থাকি, 70S রাইবোজোমটা আমরা পেয়ে থাকি হচ্ছে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, ঠিক আছে? প্রোক্যারিওটিক যে কোষ যেমন ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে রাইবোজোম কোথায় থাকে? শুধু সাইটোপ্লাজমে থাকে। তো সেই যে রাইবোজোমটা সেটা কিন্তু 70S হয়ে থাকে। এছাড়াও আমরা ক্লোরোপ্লাস্ট আগে পড়িয়েছি তোমাদেরকে, এই ক্লোরোপ্লাস্ট যেটা ইউক্যারিওটিক সেলের ভেতরে থাকে, ঠিক আছে? প্ল্যান্ট সেলের মধ্যে আমরা জানি ক্লোরোপ্লাস্ট থাকে। তো ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স রয়েছে বা ধাত্র রয়েছে তার মধ্যেও যে রাইবোজোমটা থাকে সেটা কিন্তু 70S হয়ে থাকে। তাহলে 70S রাইবোজোমের ক্ষেত্রে লার্জার সাব ইউনিটটা হচ্ছে 50S আর স্মলার সাব ইউনিটটা হচ্ছে 30S, ঠিক আছে? একইভাবে আমরা যদি মাইটোকন্ড্রিয়াল রাইবোজোম দেখি, মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স রয়েছে সেখানে যে রাইবোজোম দেখে থাকি সেটা 55S হয়ে থাকে। এদের ক্ষেত্রে লার্জার সাব ইউনিটটা হচ্ছে 39S আর স্মলার সাব ইউনিটটা হচ্ছে 20S। তো এগুলো কিন্তু মনে রেখো, ঠিক আছে? তো আমি এই ছবিতে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো লার্জার সাব ইউনিটটা 60S দেখিয়েছি আর স্মলার সাব ইউনিটটা 40S দেখিয়েছি। তার মানে এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক রাইবোজোম যেটা হচ্ছে নাকি 80S টাইপ, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা আমরা জানলাম। তাহলে এস যেটা বলছি এস 80-র পরে এস বসাচ্ছি, এস মানে হচ্ছে ভেদবার্গ ইউনিট, যেটা অ্যাকচুয়ালি কি ইউনিট অফ ডেন্সিটি। এবারে আমরা চলে আসবো রাইবোজোমের ফাংশন। রাইবোজোম কি কাজ করে থাকে? দেখো একটু আগে আমি বললাম যে রাইবোজোমকে আমরা বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। তার মানে এর প্রাইমারি ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, তাই না? তাহলে ইট ইজ দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস, এটা 1 নম্বর পয়েন্ট। এবং আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, দেখো এই যে রাইবোজোম দেখতে পাচ্ছ, এই রাইবোজোমের যে দুটো সাব ইউনিট থাকে জেনে রাখো, এই রাইবোজোমের মধ্যে আমরা আরএনএও দেখি প্রোটিনও দেখি। কি আরএনএ থাকে? রাইবোজোমাল আরএনএ বা আরএনএ আমরা দেখতে পাই, আরএনএ আমরা রাইবোজোমের মধ্যে দেখতে পাই। তাহলে এই লার্জার সাব ইউনিটেও কিন্তু আরএনএ থাকে, স্মলার সাব ইউনিটেও কিন্তু আরএনএ থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে
রাইবোজোমগুলো এটা কিন্তু আরও দুটো আরএনএর সাথে যুক্ত হয় প্রোটিন সিনথেসিসের সময়। একটা হচ্ছে এমআরএনএ, একটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, আর আরেকটা থাকে হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। এমআরএনএ দেখো একটা জিনিস মনে রাখবে, এখানে আমি এটাই লিখেছি যে ইট রিড এমআরএনএ অ্যান্ড ট্রান্সলেট দ্য জেনেটিক কোড ইনটু অ্যামাইনো অ্যাসিড। আমরা যদি একটা এমআরএনএকে দেখি তাহলে এমআরএনএর মধ্যে কতগুলো কোড থাকে, ট্রিপলেট, মানে তিনটে তিনটে করে নিউক্লিওটাইড নিয়ে একটা কোড তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই যে কোড যেটা রয়েছে, ঠিক আছে, এই যে মানে সরি কোডন রয়েছে যেটা, সেটা কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডকে ডিটেক্ট করে। তার মানে তিনটে নিউক্লিওটাইড মানে হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, মানে ধরো এইখানে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে তিনটে নিউক্লিওটাইডের এগেনস্টে, তারপরে আবার তিনটে নিউক্লিওটাইড দিয়ে আরেকটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, দিয়ে এরকমভাবে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে প্রোটিন তৈরি হয়। তাহলে বুঝতে পারছো প্রোটিন সিনথেসিস করছে কিভাবে? প্রথমে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে একটা পুঁথির মালা তৈরি করে। ধরো পুঁথিটাকে যদি অ্যামাইনো অ্যাসিড ভাবো, তাহলে অনেক কটা পুঁথি দিয়ে একটা পুঁথির মালা তৈরি হয়, দিয়ে তৈরি হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিনের যে এক একটা ইউনিট সেটাকেই কিন্তু আমরা অ্যামাইনো অ্যাসিড বলে থাকি। তো এই প্রোটিন সিনথেসিসে হেল্প করে থাকে হচ্ছে কে? রাইবোজোম। তো এই ছিল রাইবোজোমের স্ট্রাকচার আর ফাংশন, তাদের ক্লাসিফিকেশন। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেল জুলজিক্যালকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।